আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আমার যে যোগাযোগ হয়, ওয়ান সেট অফ কমিউনিকেশন, দেশের এবং দেশের বাইরের। বহু মানুষ মন্তব্য করেন এই ভিডিওর যে ইনবক্স হয়েছে সেখানে গিয়ে। অনেকে সামাজিক মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সেখানেও আমার একটা অবাধ যাতায়াত রয়েছে, কমিউনিকেশন রয়েছে। সেখানে অনেকে অনেক কথা বলেন। আমার মোবাইলে কেউ টেলিফোন করেন, কেউ মেসেজ দেন, কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। এবং রাস্তাঘাটে যখন আপনাদের অনেকের সঙ্গে দেখা হয়, ঠিক এই সময়টিতে সবার মুখে প্রথম যে কথা, সেটি হলো আর পারছি না। ভয়, সীমাহীন ভয় কুড়ে কুড়ে খাচ্ছে সকল মানুষকে। সে ভয় কিসের? নিরাপত্তাহীনতার। সাধারণত এ রাষ্ট্রের যে পুলিশ, তার সঙ্গে জনগণের যে সম্পর্ক, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে যেভাবে চলে আসছে, এই প্রথম আমরা যেটা ব্রিটিশ জমানাতেও দেখিনি, তারপর পাকিস্তানেও দেখিনি, মুক্তিযুদ্ধের সময় দেখিনি, স্বাধীন বাংলাদেশেও দেখিনি। সব কিছু বাংলাদেশে হয়েছে। রাজা গিয়েছে, রাজা এসেছে, রাজা মরেছে, নতুন রাজা এসেছেন, মন্ত্রী গিয়েছেন, এমপি গিয়েছেন, পার্লামেন্ট ভেঙে গিয়েছে, কত কিছু হয়েছে। ঘূর্ণিঝড় হয়েছে, তারপর দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়ে গেছে। কিন্তু থানা পুলিশ সবসময় ছিল। এই প্রথম আমরা সেই পুলিশবিহীন একটি রাষ্ট্র। কিছুদিনের জন্য আমরা সেই দুর্ভোগ দুর্দশায় ছিলাম। আর এখন দৃশ্যত পুলিশ আছে, কিন্তু ঠিক অন্তরের অন্তঃস্থল থেকে পুলিশের যে সার্ভিসটি, এটি হচ্ছে না। এখানে জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সঙ্গে পুলিশের সম্পর্ক, পুলিশের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক, তারপর পুলিশের সঙ্গে কোর্ট কাছারির যে সম্পর্ক, সব মিলিয়ে এই পুরো বাহিনীটি একটা মানবেতর সময় কাটাচ্ছে। যেমন দেখা গেল যে বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হচ্ছে, দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এবং ক্ষেত্র বিশেষে পুলিশের লোকজন মার খাচ্ছেন। এবং যেহেতু পুলিশ সামাজিক মাধ্যম ওরিয়েন্টেড একটি সংগঠন, তো তারা আবার করছে কি, তাদের সেই দৃশ্যগুলো, তাদেরকে যে পেটানো হয়েছে, এখন সেই পেটানো হয়েছে ছাত্রদের সেই আন্দোলনের সময়। পরবর্তীতে এই এখনও পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে আমরা জানতে পারছি না কোনো পত্রপত্রিকার মাধ্যমে, কিন্তু সামাজিক মাধ্যমে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এরকম পুলিশের যারা সদস্য, তারা অসংখ্য ছবি, নিজেদের যে নির্যাতন এবং অসহায়ত্বের যে ছবি, তারা প্রচার করে যাচ্ছে। ফলে পুলিশ ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা না থাকার কারণে পুরো জনমনে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। তো এই কারণে কি হচ্ছে, যতটা না দুর্ঘটনা ঘটছে, যতটা না ছিনতাই, রাহাজানি, ডাকাতি, যা কিছু হচ্ছে, তার চেয়ে আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, অনিশ্চয়তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এবং দেখা সাক্ষাৎ হলেই মানুষ দীর্ঘশ্বাস ছাড়ে এবং নিজেদের সেই দুঃখের কথা একজন অন্যজনকে বলে। ঢাকা শহরে আওয়ামী লীগ জমানাতে কতগুলো ডাকাতি হয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু এখন একটা ডাকাতি হলেই সেখানে কারা কারা জড়িত, কজন ধরা পড়েছে, মুহূর্তের মধ্যে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ছে। তো এটা আমাদের যে 18 কোটি মানুষের জীবনে যে অস্থিরতা, সেই অস্থিরতাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো দ্রব্যমূল্য। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে রেজিম, এই রেজিমের কোনো নিয়ন্ত্রণ নেই বাজার ব্যবস্থার উপর। এমনকি আমার কাছে মনে হচ্ছে তারা জানেও না যে এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয়। এবং এই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক যে দলগুলো রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তাদের হয়তো পরিচয় আছে অনেকের সাথে অনেকের। যেমন ধরুন এস আলম। তো এস আলম তার ব্যবসায়িক জীবনের একটা সময়টিতে তিনি জামাতের
লোকদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন এবং ইসলামী ব্যাংকে মূলত তার ব্যাংকিং হতো। এবং সেই সুবাদে চট্টগ্রাম কেন্দ্রিক যত বড় বড় জামাত নেতা আছে সবার সঙ্গে কিন্তু এস আলম পরিবারের একটা পারিবারিক সম্পর্ক, এবং কেউ কেউ বলেন যে তিনি একসময় মীর কাসিম সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন। আবার ব্যবসায়িক কারণে দেখা গেল পরবর্তীতে যখন বিএনপি এসেছে তাদের সঙ্গেও হয়তো সম্পর্ক হয়ে গেছে, এবং তার প্রমাণ এই দেখা গেল যে বিএনপির খুব নামকরা একজন নেতা তিনি গেছেন এবং সেখানে চট্টগ্রামে থেকে তিনি যখন কক্সবাজারে যাচ্ছিলেন তার গাড়ির বহরে একেবারে তিনি যে গাড়িটিতে গেলেন সেই গাড়ি এস আলমের গাড়ি। আর আওয়ামী লীগের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে, প্রধানমন্ত্রীর পুত্রকন্যার সঙ্গে, ভাই বোনের সঙ্গে এস আলমের যে কী সম্পর্ক এটা তো রীতিমতো কিংবদন্তি হয়ে গিয়েছে। ফলে যখন কোনো একটা রাজনৈতিক সরকার আসে তখন এরকম এস আলম এবং গং যারা আছেন তাদের সঙ্গে একটা সমঝোতামূলক একটা সম্পর্ক হয়। এমনকি ভয় দেখানোর ক্ষেত্রেও যদি তাদেরকে শাসন করতে চায় রাজনৈতিক সরকার সেটা জানে যে কোন জায়গায় টান দিলে কিভাবে কি করলে এ সমস্ত সিন্ডিকেট ভেঙে ফেলা সম্ভব এবং তাদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটি এখন যারা আছেন তারা এটা জানেনই না, এটা চেনেনই না, বরং তাদের মধ্যে একটা বিদ্বেষ। অনেক দিন ধরে তারা নিজেদেরকে এলিট মনে করেন, জ্ঞানী গুণী ভদ্রলোক মনে করেন। ফলে এস আলমের মতো লোকজন যারা আছেন সিন্ডিকেট, এদের প্রতি এক ধরনের ঘৃণা এদের রয়েছে, বিদ্বেষ এদের রয়েছে। আর যেখানে ঘৃণা এবং বিভেদ এবং বিদ্বেষের দেয়াল থাকে সেখানে মূলত সেই সিন্ডিকেট দিয়ে কোনো কাজ করানো যায় না, তাদেরকে ধ্বংস করতে হয়। এখন বর্তমান যে প্রেক্ষাপট সেখানে চাল, ডাল, আটা, ময়দা, চিনি, লবণ, এই যে কয়টি সামগ্রী রয়েছে এটি দেখবেন ৮ থেকে ১০টা শিল্প গ্রুপ তারা পুরো বাজার নিয়ন্ত্রণ করছে এবং তারা সবাই সাবেক সরকারের দোসর। এখন আপনি এদেরকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? বন্ধ করে দিলে পুরো দেশ অচল হয়ে যাবে। এরপর ব্যাংকিংয়ের কথা চিন্তা করেন। ব্যাংকিং ব্যবস্থাটাও সাবেক সরকারের দোসর, পুরো ব্যাংকিং ব্যবস্থা। এখন এখানে একজন আব্দুল আল মিন্টুকে আপনি ন্যাশনাল ব্যাংকে বসিয়ে দিয়েছেন বটে, কিন্তু কর্মকর্তা কর্মচারী কাদের? ইসলামী ব্যাংকে দৃশ্যত পরিচালনা বোর্ডে আসছে জামাতের লোকজন, কিন্তু মূলত এখানকার কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে যারা আমানতকারী, যারা খেয়ানতকারী, যারা খেলাপি, তারা কারা? তারা তো সাবেক সরকারের যারা লোকজন রয়েছে গত ১৫ বছর ধরে তারা এমনভাবে ব্যাংকটিকে জিম্মি করে রেখেছে যে ওরা যদি কোঅপারেশন না করে পুরো ইসলামী ব্যাংক শেষ হয়ে যাবে। তো এই অবস্থার ফলে কি হলো, সকলের মধ্যে অর্থনৈতিক একটা অনিশ্চয়তা, ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, কোনো অবস্থাতেই কমানো যাচ্ছে না। বাজারে সাপ্লাইয়ের কারণে এক সিন্ডিকেট আর এক সিন্ডিকেটের যখন মুখোমুখি হচ্ছে তখন দ্রব্যমূল্য কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারের কোনো নিয়ন্ত্রণ এখানে নেই। আইনশৃঙ্খলার পরে দ্রব্যমূল্য। দ্বিতীয় এই ঘটনার পরে তৃতীয় যে জিনিসটি সেটি হলো চাঁদাবাজি, দখল। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প কলকারখানা থেকে শুরু করে জায়গা জমি, দোকান পাট, স্কুল কলেজ, মাদ্রাসা, তো এই জিনিসগুলো গত ১৫ বছরে যাদের হাতে ছিল সেই জায়গাটাতে উইদিন ২৪ ঘন্টার মধ্যে দখল হয়ে গেছে। এখন যারা দখল করেছে তাদের ক্ষুধা ছিল দীর্ঘদিনের এবং তারা প্রশিক্ষিত নন, এবং তাদের মধ্যে আপনি যখন একটা জঙ্গলি ভাব, হায়নার মতো একটা মানে বিশ্রী রকম একটা অবস্থা, আপনি যখন একজন স্বাভাবিক মানুষের কাছে কোনো খাবার সামগ্রী দেন আর একজন জঙ্গলির কাছে কোনো খাবার দেন, একজন ক্ষুধার্তর কাছে কোনো খাবার দেন বা একজন স্বাভাবিক মানুষের কাছে ওয়াক্ত যখন হয় তখন আপনি তাকে খাবার পরিবেশন করেন, তখন সেখানে যে ধরনের পরিবেশ হয়, আপনি জঙ্গলি কী করবে, কামড়ে সব কিছু তছনছ করে ছেড়ে দেবে, ক্ষুধার্ত যা খাবে তার বেশি অপচয় করে সারা মুখে লাগিয়ে ফেলবে। এখন গত ১৫-২০ বছর যাবৎ যারা ক্ষুধার্ত ছিলেন, যারা মন্দ কাজ করেছেন, তারা এখন অনেকটা ভাল্লুকের চরিত্র নিয়ে, হায়নার চরিত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই দখলবাজিতে, চাঁদাবাজিতে, তারপর লুটপাটে এবং আরও অনেক কিছুতে। এর ফলে কি হলো, লুটপাট যেটা আগে ছিল সেটার মধ্যে একটা আর্ট ছিল এবং সেটা একটা সহনীয় মাত্রায় ছিল,
এবং দৃষ্টিকটু, মানে দেখতে দেখতে কিছু লোক এই অপকর্ম করে, এখানে এসে বিল দেয় না, এখানে এসে মাসের চাঁদা নেয়। এটি মানুষের সওয়া হয়ে গেছিল, চোখে তারা সহ্য করতে পারছিল। কিন্তু যখন বুভুক্ষ, হায়না, ক্ষুধার্ত, তারপর অসভ্য এই মানুষগুলো রাতারাতি এসে সেই জায়গাগুলো দখল করে, তখন কিন্তু মানুষ এগুলোকে খুব দৃষ্টিকটু মনে হয়। যেমন ধরুন, আপনার বাড়ির সামনে 10টা ছেলে মাস্তানি করছে, আজকে 10 বছর যাবত তাদেরকে দেখতে শুনতে আপনি অভ্যস্ত। কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন বুগান্ডার কিছু লোক জাঙ্গিয়া পরে বা শর্ট মানে পরে দাঁড়িয়ে আছে, বিশ্রীভাবে শীষ বাজাচ্ছে, কালো বিদঘুটে, এবং চোখগুলো গোল গোল, এলোমেলো চোখ, মহল্লায় দাঁড়িয়ে আছে। এবং আগে যারা যে অপকর্মগুলো করতো ঠিক সেই অপকর্মগুলো করছে। আপনার কাছে কেমন লাগবে? এখন যারা এসেছে এই সময়টিতে, তাদের এই কর্মকাণ্ডের কারণে, চাঁদাবাজির কারণে, দখলবাজির কারণে সারা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছোট ছোট গ্রাম, ছোট ছোট বাজার, সেই পুকুর, তারপরে মাঠ ঘাট, হাট থেকে শুরু করে কি বলবো, মসজিদ মন্দির দেবালয়, সব জায়গাতে এই অপকর্মগুলো শুরু হয়েছে। এবং সেটা কতটা নির্মম এবং নিষ্ঠুর, জাস্ট একটা উদাহরণ দিই। একটা রাজনৈতিক দলের একটা বড় অফিস লুট হয়েছে এই ঢাকা নগরীতে। এখন সেটা লুট করার জন্য সে কি করেছে, দেখা গেল তার বোন একটা দল করত, ধরেন আওয়ামী লীগ করতো, কথার কথা ধরুন আওয়ামী লীগের একটা অফিস লুট হবে, আওয়ামী লীগের এক নেত্রী, তার ভাই, সে ভিন্ন একটা দল করত। তো এই যে বোন, সে জানতো যে এই অফিসের মধ্যে এখানে এই দামি জিনিসগুলো আছে। সে যখনই 5 তারিখে এই ঘটনা ঘটল, সঙ্গে সঙ্গে বোন তার ভাইকে বুদ্ধি দিল যে তুমি যদি এই অফিসটা অকুপাই করতে পারো, তাহলে তুমি এত কোটি টাকা পাবে, এভাবে। এবং সেই অনুযায়ী কী করলো, সেই অফিসটা দখল করা হলো। সারাদিন সেখানে সেই অফিস দখল করে সামনে ক্রিকেট খেলা হতো। আর এই বিভিন্ন যে লোকদেরকে এনে সেই অফিসের মধ্যে যে সকল জিনিসপত্র ছিল, যেমন এয়ার কন্ডিশনার, দামি কাগজপত্র, লাইট, ফ্যান, চেয়ার, টেবিল, আসবাবপত্র যা কিছু আছে, এগুলো বিভিন্ন পার্টিকে দেখিয়ে সে রীতিমতো একটা টেন্ডার দিল। এবং টেন্ডারের মধ্যে যে সবচেয়ে বেশি যে লোক অফার করলো, সে করতো কি, প্রতি রাতে ট্রাক ভরে এসে সেই পুরো অফিস একদম কুল্লু খালাস করে দিল। এখন সেখানে কিছু নাই, মানুষ দিনে গিয়ে পেশাব করে, পায়খানা করে, এই ধরনের একটি অবস্থা। তো এরকম ম্যাটিকুলাসলি, মানে চাঁদাবাজির যে জিনিসগুলো ম্যাটিকুলাসলি পরিকল্পনা করে করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার খাবলে খাওয়ার মতো ঘটনা ঘটেছে। তো এই দৃশ্য যারা দেখেছেন তারা সবাই তো আওয়ামী লীগ করেন না, বা যে দল আছে, ধরেন জাসদের কথা, সবাই জাসদ করেন না, কিন্তু এই দৃশ্য যারা দেখেছেন তারা সবাই কিন্তু মোরলেস আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে ধরনের স্ট্রং মেজার্সগুলো নেওয়ার দরকার ছিল, তা তো নেওয়া হচ্ছেই না। চারিদিকে কেবল উদাসীনতা। সেই উদাসীনতার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি। কতদূর এগোতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।